কাক ভরে কাঠের দরজায় মিনিট চারেক ধরে কড়া নেড়ে ডেকে চলেছে তপন। মহেশদা, ও মহেশদা। কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে তপন আবারও দরজায় কড়া নেড়ে বলল, ও মহেশদা, আপনি কি আজকা নদীতে যাইবার না? ঘরের ভেতরে মহেশ এখনো ঘুমন্ত অবস্থায়, কিন্তু মহেশের সারা শরীর ঘামে ভিজে গিয়েছে একেবারে। মহেশ ছটফট করতে করতে বিড়বিড় করে কি যেন একটা বলার চেষ্টা করছে। আমারে ছাইড়া দাও, আমারে ছাইড়া দাও, আমারে মাইরো না, আমি ক্ষমা চাইতাছি, আমারে ক্ষমা কইরা দাও। এমন অবস্থায় তপন আবারও চেঁচিয়ে উঠল, ও মহেশদা, মহেশদা, আরে উঠেন উঠেন, বেলা হইয়া গেল যে। এইবারে ডাকটা মহেশের ছেলে রবি শুনতে পায়। সে শুনতে পেয়ে ঘুম থেকে উঠে ওর পাশেই শুয়ে থাকা মহেশকে ডেকে বলে, বাবা, ও বাবা, তপন কাকা তোমারে ডাকতাছে। রবির ডাকে মহেশ কোনো সাড়া দেয় না। এখনো সে বিড়বিড় করে চলেছে। রবি এটা খেয়াল করে এবং সে মহেশকে একটু ধাক্কা দিয়ে বলে, ও বাবা, উঠো, তপন কাকা আইছে মনে হয়। মহেশ এবার হুট করে ঘুম থেকে উঠে খুব জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। ওর সারা শরীর ঘামে ভিজে গিয়েছে প্রায়। বাবা, কি হয়েছে তোমার? এত ঘামতাছো কেন? না না, কিছু হয় নাই। বাইরে বুঝি তপন আইছে? হ হ, তপন কাকা আইছে, সেই কখন থেকে ডাকতাছে। মহেশ মুখের ঘামটা মুছে দরজা খুলতে খুলতে বলে, তপন, দাঁড়া দাঁড়া, আমি আইতাছি, আজকাল দেরি হইয়া গেল গা। ও কোনো ব্যাপার না, ওই মাঝে মধ্যে হইয়া যায় দেরি। তপন খেয়াল করে মহেশের মুখটা প্রায় শুকিয়ে গেছে, আর মহেশ তার কোনো কথাই ঠিকমতো শুনছে না। মহেশদা, কি হয়েছে? আপনার মুখটা যে শুকায় গেছে। না, তেমন কিছু না, ওই একটা খারাপ স্বপ্ন দেখছিলাম। আরে, আপনি স্বপ্ন নিয়ে এত ভাবতেছেন কেন? ভাবতাছি কি সাদে, মৃত্যু ভয়, বুঝলি তপন, মৃত্যু ভয়। 5 বছর আগে সেই দিনটা আজকা মনে পড়া গেল। হা হা মহেশদা, ভুইলা গেলেন নাকি আমরা এখন কোন হানে আছি? পুরান কথা বাদ দেন, ওইটা একটা স্বপ্ন ভাইবা ভুইলা যান। আর আপনি স্বপ্ন নিয়ে একটু বেশিই ভাবতেছেন। হ হ, তুই ঠিক কইস তো। তো চলেন তাহলে ওই নদীতে নাকি? হ হ, তোর আগে তাড়াতাড়ি ব্যাগগুনা নিয়ে আয় ওই ঘর থেকে। যাই। বন জঙ্গলের আড়ালে লুকিয়ে থাকা কংসাবতী নদীর তীরবর্তী অঞ্চলগুলো এমনিতেই খুব শান্ত প্রকৃতির হয়ে থাকে। তার উপর গতকাল হঠাৎ করে বৃষ্টি হয়ে গিয়েছে, তাই নদীর আশেপাশের এলাকাগুলোতে শান্ত ভাবটা একটু বেড়ে গিয়েছে। গতকালের বৃষ্টি প্রায় ওই মাঝরাতের দিকে কমতে শুরু করে। ভোরের আলো ফোটার পর থেকেই কংসাবতী নদী থেকে বয়ে আসা শীতল বাতাসে ধীরে ধীরে অস্থিরতার আভাস মিশতে শুরু করে। পরিবেশের এই অস্থিরতা কোনো এক রহস্যময় সত্যের জানান দিতে চায়। হয়তো এই অস্থিরতা আর্তনাদ করে কোনো এক নিকৃষ্টতম ঘটনার বহিঃপ্রকাশ করতে চায়। আবার হয়তোবা সবাইকে দেখাতে চায় কংসাবতীর তীরে অবস্থিত বটগাছে ঝুলতে থাকা সাদা রঙের শাড়িটির রহস্যময় সত্যতা। বাবা, তুমি তো কইছিলা আমার নদীতে নিয়ে যাবা মাছ ধরতে। না বাবা, আজগা তোরে নিয়ে যাওয়া যাবে না। গতকাল হঠাৎ বৃষ্টির জন্যে হয়তো নদীর আশপাশটা পিছল হয়ে আছে। এই অবস্থায় তোরে নিয়ে গেলে আরে ক্যাসাল বাঁধবে। আরে মহেশদা, রবিটা এত কইরা যখন কইতাছে তো নিয়েই চলেন না। এই কাক ভরে আইসা ক্যাসালে পড়লাম তো। ক্যাসালের কিছু নাই, রবি আমাগো শান্ত পুলা, সবার কথা শুই না চলে। হ হ, বলছে তরে, তুই ওরে চিনস নাকি? কারও একটা কথা শুনে নাই পুলা। যাই না বাবা, যাই না, আমি তোমার সব কথা শুনুম, আর নদীতেও নামুম না, কথা দিতেছি। মহেশদা,
পুলাটা এত কইরা কইতাছে, আপনি রাজি হইয়া যান। বা দরকার হইলে আমি দেহুম নে ওরে। ঠিক আছে নিয়া যামু, কিন্তু ঘাটের পাড়ে গিয়া বেশি লাফালাফি করলে তপন তুই বুঝবি কিন্তু। এই যে রবি, ভালো পুলা হইয়া থাইকো, নাইলে তোমার বাবা আমারে ছাড়বো না কিন্তু। আচ্ছা তপন কাকা, আচ্ছা, আমি আজ ভালো পুলা হইয়া থাকুম। তাইলে দেরি কইরা লাভ নাই, চল চল তাড়াতাড়ি চল, এমনি আজকাল অনেকটা দেরি হইয়া গেল। হ্যাঁ, চলেন চলেন। কিছু দূর যাওয়ার পর মহেশ তপনকে বলে, তপন, মাছ ধরার জন্যে যে ছোট জালটা নিতে কইছিলাম সেইটা নিছস? ইস মহেশদা, একদমই ভুইলা গেছি। কামের কথা তো তুই ভুলবি, দৌড়ায় যা, তাড়াতাড়ি নিয়ে আয়। আচ্ছা, ওই আপনি তইলে আগান, আমি জালটা নিয়ে আইতাছি। হ তাড়াতাড়ি আসিস। তপন বাড়ি চলে যায় জাল আনতে, আর মহেশ সামনের দিকে হাঁটতে থাকে। রবি মহেশের পেছনে পেছনে যেতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই গ্রামের কাঁচা রাস্তা পেরিয়ে জঙ্গলে পৌঁছে গেল মহেশ আর রবি। কংসাবতী নদী থেকে বয়ে আসা শীতল হাওয়া মহেশ ও রবির শরীর স্পর্শ করার পরে মহেশ না চাইতেও থমকে দাঁড়িয়ে পড়ে। মহেশ এই শীতল বাতাসের স্পর্শে কমল শিহরণ অনুভব করে তার শরীরে। এই অনুভূতির পরে তার অজানা কারণেই আশেপাশের পরিবেশ অস্থির লাগতে শুরু করে। আজ সে অজানা কারণেই তার চেনা পরিবেশে নিজেকে মেলাতে পারছে না। জঙ্গলের আবহাওয়া কেন জানি অদ্ভুত লাগতে শুরু করে ওর কাছে। এই সবের মধ্যে মহেশ নিজেকে ভাবনার জগতে হারিয়ে ফেলে। মহেশের ভোরে দেখা সেই স্বপ্নের কথা মনে পড়ে যায়। স্বপ্নের কথা মনে পড়তেই মহেশের মুখ বিকৃত হয়ে যায় একেবারে, এবং সে ঘামতে শুরু করে। এমন সময় মহেশের কাঁধে কে যেন পিছন দিক দিয়ে হাত রাখে। হঠাৎ কারো স্পর্শ অনুভব করতেই মহেশ ঘাবড়ে পেছনের দিকে তাকায়। তপন তুই? হ্যাঁ আমি। আপনি ভূত দেখার মতো চমকাইলেন যে। সমকামু না তো কি, ভূতের মতো পিছনে আইয়া থাকলে? যাই হোক, আপনি এনে এমনি দাঁড়াই আছেন দেখেই তো। আর আপনি এত ঘামতাছেনই বা কেন? আমার কথা স্যার, যেইটা আনবার গেছিলি ওইটা ঠিক মতো আনছো তো? হ্যাঁ, আনছি, কিন্তু রবি কই মহেশদা? রবি কই মানে? ও তো আমার পিছে পিছে আইতাছিল। মহেশ আর তপনের আচমকাই কারোর আছাড় খাওয়ার শব্দ কানে আসে। সামনের দিকে তাকিয়ে তারা দেখে রবি কাঁদতে কাঁদতে পিছলে পড়ে গিয়েছে। এটা দেখে তপন বলে, দেখছেন আপনার পুলার কাণ্ডটা? আমি কে দেখুম, তুই দেখ, তোরে আগেই কইছিলাম। মহেশ রবিকে উদ্দেশ্য করে বলে, গেলি তো কাদায় লাফালাফি করবার গিয়া পইরা। তপন তাড়াতাড়ি রবির কাছে গিয়ে ওকে মাটি থেকে তুলে ফেলে। মহেশও ওদের কাছে এসে বলে, ইস, সারা শরীরে কাদা দিয়া মাখাইছ তো, এখন নদীতে যাইয়া শরীর ধুন নাকবো। তোরে নিয়ে আসা ক্যাসালে পড়লাম আমি। আরে ঠিক আছে মহেশদা, বাচ্চা পুলা। তপন এই বলে রবির হাত ধরে জঙ্গলের রাস্তা ধরে ভিতরে যেতে শুরু করলো। মহেশ ওদের পেছন পেছন যেতে শুরু করলো জঙ্গলটার ভিতরে। জঙ্গলটা বিশেষ একটা বড় না হওয়ায় তপন খুব দ্রুত রবিকে নিয়ে নদীর তীরে বটতলায় পৌঁছে যায়। কংসাবতী নদীর আশেপাশের এলাকায় গাছপালা এবং প্রাকৃতিক পরিবেশের জন্য মাছ ধরায় গ্রামীণ জেলেদের কাছে সহায়ক একটা জায়গা। আর এই জঙ্গলে বিষাক্ত পোকামাকড় বা সাপ তেমন একটা বিশেষ কিছু দেখতে পাওয়া যায় না, তাই খুব একটা ভয়েরও কারণ নেই। কংসাবতী নদীর তীরে 1 শতকের পুরনো একটি বটপাকুড় গাছ আছে। এই গাছের কিছুটা দূরেই মাটি দিয়ে তৈরি নদীর ঘাট এবং নদীতে নামার জন্য মাটির তৈরি সিঁড়ি। সিঁড়ি থেকে কিছুটা দূরে গ্রামের মাঝিদের নৌকো বেঁধে রাখার জন্য রয়েছে আরেকটা ঘাট। এই নিগাই তোরে আমি নদীতে আনতে চাই না, শুধু শুধু কাম বাড়াই দিলি। আমি তাড়াতাড়ি আইবার গিয়েই তো পইরা গেলাম। তোর তাড়াতাড়ি নমুনা তো দেখবারই পাইলাম। হইছে, এইবার থামেন তো, আর কত বকা দিবেন?
মহেশ তপনের কথা খুব একটা গুরুত্ব না দিয়ে বটতলায় দাঁড়িয়ে পড়ে একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করে। এমনিতে ঘাটের পরিবেশ বেশ শান্তই থাকে। ভোরের সময় সাধারণত বটগাছে থাকা পাখিদের ডাক শোনা যায়। তবে আজকে অদ্ভুত ব্যাপারটি হচ্ছে এক ঝাঁক কাকেদের কর্কশ ডাক। এর আগে মহেশ বটতলায় কখনো কাকের ডাক শোনে। কাকেদের এমন বিকট শব্দ মহেশের বিশেষ একটা ভালো লাগছিল না। তাই মহেশ একটু কৌতূহল হয়ে বটগাছের দিকে তাকিয়েছিল। মহেশকে হঠাৎ দাঁড়িয়ে পড়তে দেখে তপন জিজ্ঞেস করে, ও মজদা, আরে দাঁড়ায় বললেন কেন? না, তেমন কিছু না, তবে বটতলায় কাকের ডাক আগে তো কোনোদিনও শুনি নাই। হ্যাঁ, ঠিকই কইছেন। আইসকা এই প্রথম একদিনা কাক বটতলায় দেখলাম। যাই হোক, মহেশের চোখ পড়ে রবি ঘাটের দিকে যাচ্ছে। হ্যাঁ রবি, তুই ঘাটে কি করবার যাস? একবার আসার খাইয়া কি তোর শান্তি হয় না? আমি তো শৈল দুয়ারের নিগা যাইবার নইছিলাম। তুই অহন একটু চুপ কইরা বটতলায় দাঁড়া না বাপ। আমি নদী থেকে জল নিয়ে আইতাছি, তুই এনেই থাক তপনের নগে। ঠিক আছে, আপনি যান, আমি রবির লগে আসি এনে। মহেশ জল আনার জন্য ঘাটের দিকে যায়। এমন সময় মহেশ কিছু একটা ভেবে আবার পেছনে তাকিয়ে বটতলায় থাকা কাকগুলোকে আবারও বেশ কিছুক্ষণ লক্ষ্য করে। তারপর কি জানি একটা ভেবে তপনকে বলে রবিকে নিয়ে একটু বটগাছ থেকে দূরে সরে যেতে। এই তপন, রবিরে মিয়া বটতলা থেকে একটু দূরে যা তো। তপন মহেশের কথা মতো বটতলা থেকে দূরে সরে যায়। তারপর ওরা সরে গেলে মাটি থেকে কয়েকটা পাথর তুলে মহেশ কাকগুলোর দিকে ছুঁড়ে মারতে থাকে। কাকগুলো নিজেদের বাঁচাতে উড়ে যায়, তবে তারা গাছ থেকে না গিয়ে অন্য ডালে গিয়ে বসে এবং আগের থেকেও বিকট আওয়াজ করতে থাকে তারা। মহেশ এটা দেখে আরও কয়েকবার পাথর ছোড়ে, কিন্তু তাতে কোনো লাভ হয়নি, বরং কাকগুলো আরও বেশি আওয়াজ করতে থাকে। মহেশের এই কাণ্ড দেখে তপন একটু বিরক্তই হয়। কাকগুলো মনে হইতেছে যাইব না, বেকার ঢালা দিয়া লাভ নাই, ফালতু খালি আরো ডাকতাছে। মহেশ তপনের কথা শুনে হাল ছেড়ে জল আনতে চলে যায়। হঠাৎ মহেশ ঘাটের সামনে কি চিৎকার করে উঠল, এই ঘাটের কি অবস্থা হয়েছে? এই ঘাটে কোন হারা নৌকা বানছে? ঘাটে তো 14টা বাজায় দিছে। হায় রে হায়, ঘাটটা ভাই নাকি করছে রে। মহেশ একটু এগিয়ে নৌকাটা দেখে রাগে গজগজ করে বলে, এইটা এইটা ওই সুনীল মাঝির নৌকা না? মহেশের হঠাৎ এত চিৎকার শুনতে পেয়ে তপন রবিকে বটতলায় থাকতে বলে ঘাটের কাছে যায়। আরে এইটা মহেশদা চিল্লাইতেছে না? আর কি হইল আবার? রবি, তুই এইখানেই থাক, আমি একটু দেখিয়া আসি কি হইল। তপন দৌড়ে গিয়ে দেখে মহেশ ঘাটের সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলছে, হালায় কামটা করছেটা কি? নৌকার ঘাট থাকতে এখন কোন দুঃখে নৌকা বানছে? সারাদিন গাঁজা সেবন কইরা ঘুইরা বেড়াইয়া মাইনসের এমন ক্ষতি করে? তপন ঘাটের কিছুটা দূরে থেকেই মহেশকে জিজ্ঞাসা করে যে, ও মহেশদা, মহেশদা, কি হয়েছে? আরে চিল্লান কেন? ওই হালায় সুনীল নির্ঘাত কাইলকা নেশা কইরা এমন কামটা করছে। আইসকা একবার খালি ঘরে যাইয়া নই, তারপর হালার নামে বিচার দিমু। তপন মহেশের কাছে গিয়ে বলে, বিচার দিবেন মানে? কে কি করছে? অনেক হইছে, এর আগেও মাইনসের অনেক ক্ষতি করছে, সাইরা দেওয়া হয়েছে, কিন্তু আর না। এইবার একটা বিচার করতেই হইব। আরে আমার প্রশ্নের উত্তর দেন, কিসের বিচার? আর কার নামেই বা বিচার? আমার মুখের দিকে না তাকাইয়া ঘাটের দিকে তাকা। তপন এতক্ষণ শুধু মহেশের চিৎকার শুনতে পাচ্ছিল, তাই ও যখন মহেশের সামনে আসে তখন সে অন্যদিকে তাকায়নি। মহেশের কথা শুনে ঘাটের দিকে তাকিয়ে তপন যা দেখে তাতে তপনের মুখ চোখ মুহূর্তের মধ্যেই বদলে যায়। তপন হুট করেই ঘাটের কাছে গিয়ে নৌকাটা এবং আশেপাশের জায়গাটা খুব ভালো করে দেখতে থাকে। তপন মনে মনে কিছু একটা মেলাতে চাইছে,
কিন্তু পারছে না। তপনের কাছে পুরো বিষয়টা ভীষণ গোলমেলে লাগে। মহেশদা, আপনি জানি কি স্বপ্ন দেখছিলেন? স্বপ্ন? তুই এখন স্বপ্নের কথা কসকা? তুই না সকালে কইলে আমি বেশি ভাবতাছি? না না, এইটা হইতে পারে না। আমি নিঘাত কোনো উল্টাপাল্টা ধান্দা করতেছি, নইলে এই দুইটা ঘটনার এত মিল কেমনে? এই তপন, তুই বিড়বিড় করতাছস কেন? তপনের কান অবধি মহেশের কোনো কথাই যাচ্ছিল না, কারণ তপন পুরোপুরি অন্যমনস্ক হয়ে গিয়েছে। তপনকে এমনভাবে ভয় পেতে দেখে মহেশ ওর কাঁধে হাত দিয়ে ওকে একটু ঠেলা দেয় এবং বলে, এই তপন, কি হইল তোর? কিছু ক, তুই এমনি ভয় পাস কে? মহেশদা, আমার কিছু ভালো ঠেকতেছে না। চলো চলো, আমরা বরং ঘরে যাইগা। তোর মাথা খারাপ হইল নাকি? এখন ঘরে গেলে মাছ ধরবো কেরা? তুই যা, আমাকে নৌকাটা নিয়ে আয়, আর আমি জল নিয়া যাইয়া রবিরে নিয়ে আহি। না, আমি কোনো জায়গায় যাবো না। আপনি কেন বুঝবার চেষ্টা করতেছেন না? চোখের সামনে দেখতে পাইতেছেন নৌকাটা ঠিক ওই দিনের মতনই ঘাটে বাঁধা আছে। ঠিক ঠিক ওই দিনের মতনই ঘাট একদম ভাঙা গেছে। এই, তুই কি কস? ওই দিনের মতো মানে? কেন মনে নাই? হ্যাঁ, ওই দিন কি হয়েছিল? আমরা কি করছিলাম? ওই মেয়ে মেয়ে চুপ, একদম চুপ, আর একটাও কথা কবি না হালা। আমি আমি সেই দিন কইছিলাম কিছু না করতে, কিন্তু আপনি আমার কোনো কথাই শোনেন নাই। আমি একলা কিছু করি নাই তপন, তুইও তো সেদিন আমার সঙ্গ দিছিলি, ভুইলা যাইস না। না না, আমি কিছুই ভুলি নাই, কিন্তু আজকাল সব কিছু কেমন যেন নাকতেছে। ওই দিন রাতের অন্ধকারের মধ্যে আমি ভুল কইরা নৌকাটা এই ঘাটেই বাঁধছিলাম। ঠিক আছে, বাদ দে, আইসগার আর মাছ ধরতে যাইবার হইব না। চল ঘরে যাই। হ্যাঁ, চলেন চলেন, এনে আমি আর এক মুহূর্ত থাকুন না। মহেশ ঘাটের যে জায়গাটা এখনো ঠিক ছিল সেখান থেকে কোনোভাবে নদীতে নেমে একটা খালি কৌটোতে জল তুলে নেয়। তারপর মহেশ আর তপন বটতলার দিকে চলে যায়। কিন্তু বটতলায় আরেক অদ্ভুত কাণ্ড ঘটে গেছে। মহেশ ও তপন ফিরে এসে দেখে সেখানে রবি নেই। বটগাছে থাকা কাকগুলো তখনও অনেক আওয়াজ করছিল, আর ঠিক তখনই আকাশ মেঘলা হতে লাগলো। দেখে মনে হচ্ছিল খুব জোরে বৃষ্টি নামবে। দেখছো, এই পোলাডারে নিয়ে আজ একটু যদি শান্তি পাই। খুঁজো এখন কোনে গেছে? আমি তো ওরে এনেই থাকবার কইছিলাম। এই পুলা কি এক জায়গায় থাকার? এক কাজ করেন, আপনি বট গাছের পিছনটা দেখেন, আর আমি জঙ্গলের ভিতরটা একটু দেখি। রবি, এই রবি, কোনে গেলি? বাপ রবি, আর ক্যাসাল বাড়াইস না। তপন জঙ্গলের দিকে চলে যাওয়ার পর মহেশ বটতলার পিছনের দিকটাতে রবিকে খুঁজতে যায়। তখন হুট করে কোত্থেকে শীতল হাওয়া বইতে শুরু করে এবং সেই হাওয়া মহেশের শরীর স্পর্শ করে। মহেশ থমকে দাঁড়ায়। তার আশেপাশের পরিবেশটা কেমন যেন অস্থির মনে হতে লাগলো। মহেশ আবার রবিকে ডাকতে লাগলো। বাপ রবি, কই গেলি? তাড়াতাড়ি বাইরে আয় রে বাপ। তপনও জঙ্গলে রবিকে অনেক ডাকাডাকি করে, এই রবি, কিন্তু রবির কোনো সাড়াই সে কই পায় না। তুই? বাইরে আয় রবি, এই রবি। মহেশ আরও কিছুটা বটগাছের পেছনের দিকে এগিয়ে যায়। সেখানে গিয়ে সে যা দেখে সেটা তার প্রত্যাশার বাইরে ছিল। মহেশ অবাক হয়ে দেখে রবি বটতলায় বসে একটা পোঁটলা থেকে সাদা রঙের শাড়ি দিয়ে নিজের শরীরে লাগা কাদাগুলো মুছছিল। এটা দেখে মহেশ কি করবে কিছুই বুঝতে পারছিল না। তপন বেশ কিছুক্ষণ জঙ্গলে রবিকে খোঁজার পরেও না পেয়ে বটতলায় আবার ফিরে আসে। তপন বটতলার পেছনের দিকে এগিয়ে যেতেই মহেশকে দাঁড়িয়ে থাকতে দেখে। মহেশদা, জঙ্গলের ভেতরে তো রবি রে পাইলাম না। আপনি কি বটতলায় দেখতে পাইছেন? মহেশের থেকে কোনো উত্তর না পেয়ে তপন আরেকটু সামনে গিয়ে দেখে রবি একটা সাদা শাড়ি নিয়ে নিজের শরীরের কাদা পরিষ্কার করছিল। এই দৃশ্য দেখে তপন দৌড়ে গিয়ে রবির থেকে শাড়িটা কেড়ে নিয়ে বলে, এই শাড়িটা, এইটা তুই কই পাইলি?
কই পাইলি? তপন মহেশের কাছে শাড়িটা নিয়ে গিয়ে বলে, মহেশদা, শাড়িটা চিনবার পারলে? হ হ গো, ও ফিরাইছে, ও ফিরাইছে। মহেশের চোখের সামনে পরপর ঘটে যাওয়া ঘটনাগুলো ওর কাল্পনিক বলে মনে হচ্ছিল। ওর মনে হচ্ছিল এগুলো সবই স্বপ্ন। তপন মহেশের হুঁশ ফেরায়, বলে, মহেশদা, চুপ কইরা গেলেন কেন? কিছু তো কন। মহেশ তপনের কথায় গুরুত্ব না দিয়ে রবিকে জিজ্ঞাসা করে, রবি, তুই এই শাড়ি কোনে পাইলি? তোমার আইতে দেরি হইতাছিল দেখা আমি বটতলার এই মুড়া আইলাম। তখন আমি একটা সাদা শাড়ি পরা মাইয়ারে দেখবার পাই। ওই মাইয়াই তো আমারে পোটলাটা খুইলা একটা শাড়ি বার কইরা দিল। মাইয়া? কোন মাইয়া? কই সে এখন? আহা তপন, বাচ্চা পুলার কথায় নাচতাছো? কি দেখতে কি দেখছেন তার ঠিক নাই। এইসব এইসব আপনার নিকাই হইতেছে। আপনি যদি সেদিন... সেই দিন আমি যদি মানে কি বলতে চাস তুই? তুই তুই সেদিন কিচ্ছু করস না বুঝি? আপনি আপনি সব দোষ এখন আমারে দিতেছেন। দেখ তপন, অহন এনে রবি আছে, তাই এইটা নিয়া পরে কথা হইব। পরে কথা হইব মানে? আরে বাইসা থাকুম কিনা তার ঠিক নাই। তুই এইগুলা কি শুরু করলি ক দেহি? এ রবি, তুই ঘরে যা। একলাই যাবো? তোমরা যাইবা না? আমাগো দেরি হইব, তুই কথা না কইয়া ঘরে যা। রবি আর কথা না বলে বাড়ি চলে যায়। তপন, তুই 5 বছর পুরানা কাসন্দি কেন খাটতেছিস জানবার পারি? আপনি কি ধারি খোকা হইলেন? হ্যাঁ, আপনি কেন বুঝতেছেন না ও ফিরাইছে? আর কি প্রমাণ লাগবো আপনার? ওহো তপন, তখন থেকে একটাই কথা কইবার নইছস, 5 বছর আগে মরে যাওয়া একটা মানুষ কেমনে ফিরে আসে? ও কইছিল আমাকে ছাড়বা না। ও কইছিল। ওর যদি কিছু করার থাকতো তাইলে এতদিনে কইরা ফেলতো বুঝলি। চল চল ঘরে ফিরা যাই, অনেক হইছে। তপন আর কিছু বলে না। মহেশও আর কোনো কথা না বাড়িয়ে বাড়ির দিকে চলে যায়। আজ রাতে মহেশ বিছানায় শুয়ে ফের ছটফট করছিল। সারা রাত সে ঘুমোতে পারেনি। মহেশের শুধু সেই দিনের কথাই মনে পড়ছিল বারবার। আমার নগে কি হইতাছে? আমি আমি কেন খালি ওই দিনের কথা ভাবতাছি? আমি তো ভাবতে চাই না এইগনা। আমি আর পারতাছি না, আমার মাথাটা ব্যথায় ফাইটটা চাইতাছে। মহেশ বিড়বিড় করতে করতে মাটিতে লুটিয়ে পড়ে। আজ থেকে প্রায় 5 বছর আগে কোনো এক মেঘলা দিনে মহেশ আর তপন নৌকা নিয়ে মাছ ধরতে যায়। সারা দিন মাছ ধরবার পর সেই মাছ নদীর ওই পারের বাজারে তা ভালো দামে বিক্রি করে তারা। এই কারণে তাদের বাড়ি ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। আইসকা বাড়ি ফিরতে ফিরতে অনেক দেরি হইয়া যাইব রে। তপন ঘাট থেকে নৌকার বাঁধন খুলতে খুলতে বলে, হ্যাঁ, ঠিকই কইছেন, কিন্তু আকাশের অবস্থাও তো খুব একটা ভালো নাই। বৃষ্টি হইব মনে হইতাছে। বৃষ্টি আহার আগে ঘরে ফিরবার পারলেই হইছে। মহেশদা, হ্যারিকেনটা ঠিক করেন, এখনই অন্ধকার হইয়া যাইব। মহেশ নৌকায় উঠতে উঠতে বলে, হ কেন আসে জানি। ওই যে নৌকাতে যে তক্তাটা আছে ওরই ওপরে যে ব্যাগটা আছে তার মধ্যেই আছে। ঘাটের পাশে একটা গাছের নিচে কিছু একটা নড়ার শব্দ পেয়ে মহেশ একটু দাঁড়িয়ে পড়ে। ঘাটের পাশের ওই গাছটায় কি শব্দ হইল রে তপন? কই মহেশদা, আমি তো কিছু শুনি নাই। দাঁড়া তো একটু দিয়ে আই। মহেশ নৌকা থেকে নেমে গাছটার কাছে গিয়ে দেখে 17-18 বছরের একটা মেয়ে বসে তার পোটলা নিয়ে কিছু একটা করছে। মহেশ মেয়েটাকে এই সন্ধ্যার সময় একা বসে থাকতে দেখে ভীষণ অবাক হয়ে জিজ্ঞাসা করে, এই তুমি কার ঘরের মাইয়া? এই ভর সন্ধ্যায় এনে বইয়া আসো কেন? পদ্মরানী হঠাৎ একজনের গলা শুনতে পেয়ে একটু চমকে উঠে তাকিয়ে থাকে।
মহেশ এটা দেখে আবার জিজ্ঞাসা করে, এই, তুমি কোন ঘরের মাইয়া? তোমার নাম কি? আমি আমি পদ্মা, পদ্মা রানী। ও মহেশদা, তাড়াতাড়ি আহেন, রাত হইয়া যাইতাছে। এনে আইয়া দেখা যা কি কাণ্ড। তপন নৌকা থেকে নেমে গাছের কাছে গিয়ে দেখে এই সব ঘটনা। তারপর তপন মেয়েটাকে একটু ভালো করে দেখে নিয়ে মহেশকে বলে, মহেশদা, এই মাইয়াটা তো মনে হয় কমল কাকার। আমাগো গায়ের কমলের মাইয়া? হ, এর তো কিছুদিন আগে বিয়া হয়েছিল। তপন পদ্মাকে কৌতূহল হয়ে জিজ্ঞাসা করে, এই, তুমি কমল কাকার মাইয়া না? হ, তুমি এনে কি করো এই সময়? তোমার জামাই কই? আমার জামাই আর নাই। শ্বশুর ঘরের লোক আমার ঘর থেকে ভাই কইরা দিছে। কি কাণ্ড দেখছো মহেশদা, হ্যাঁ? তুমি তাইলে এখন করবাটা কি? হ্যাঁ, কিছু কি ঠিক করছো? কোনে যাইবা টাইবা? জানি না আমি কি করব। এই মাইয়া, জানি কইলেন হইব। তপন মহেশকে হঠাৎ করে পদ্মরানীর থেকে একটু দূরে সরিয়ে নিয়ে গিয়ে বলে, মহেশদা, কি করবেন ভাবতাছেন এই মাইয়াটারে নিয়া? আমাগো গাই যখন ওর ঘর, তাইলে আমাগো নগেই নিয়া যায়, কি কস? হ, তাই ঠিক হইব। এখন এনে রাইখা গেলে রাতে কি হয় না হয়? তুই দেখি মাইয়াডারে নিয়ে একটু বেশি ভাবতাছস। সে তো ভাবুমি, হ্যাঁ। পাখি যখন নিজে থেকে আইসে ধরা দিতে, তাইলে তো মাইয়াটা কিন্তু দেখতে সেই, কি কস? মহেশা, আপনার মাথায় যে কি ঘুরতাছে তা আমি তখনই টের পাইছিলাম। তাই তো আপনারে এনে আইলাম কথা বলবার লিগা। হ, চল, পাখি আগে শিকার তো করি। পদ্মা গাছতলায় বসে মহেশ আর তপনকে কথা বলতে দেখে। তবে তারা কিছুটা দূরে থাকার জন্য কী নিয়ে আলোচনা করছে সেটা পদ্মা বুঝতে পারছিল না। কিছুক্ষণ পরে মহেশ আর তপন কথা শেষ করে পদ্মার কাছে আসে। মহেশ পদ্মাকে আবারও জিজ্ঞেস করে, তুমি আমাগো নগে গায়ে ফিরা চলো। এহেন থাকলে রাইত বিরেতে কোনো একটা দুর্ঘটনা হইয়া যাইতে পারে। না না, আমি যাবো না। ঘরে গিয়ে বাবারে কি কমু? বাবা যে এটা সইতে পারবো না। না, তোমারে এমনে রাইখা যাওয়া যাইব না। আপনারা যান, আমি কোনো জায়গায় যাবো না। মহেশ এইবার খুব বিরক্ত হয়ে গিয়ে তপনের দিকে তাকায়। মহেশের এই তাকানি যে কি বলতে চায় তপন সেটা ভালোই বুঝতে পারে। তাই তপন আরেকবার পদ্মাকে তাদের সঙ্গে যাওয়ার জন্য বোঝাতে চেষ্টা করে। এই মাইয়া, তুমি বুঝো না কেন? হ্যাঁ, এনে থাইলে রাইতে একটা কাণ্ড ঘটলে তখন কি করবা? যাই হোক, আমি এখান থেকে কোনো আনে যাবো না, কোনো আনে না। এবার মহেশ তপনকে একটু দূরে গিয়ে বলে, কি করা যায় তপন কত? এই মাইয়া তো ভালো কথায় বুঝার না দেখি যায়। তুই লানিয়া যাইবেন নাকি? হ্যাঁ, কি কস তুই? এই গনা তুইলা নিলে ফাইসা যামু না তো? আরে না, মাইয়াটা বোকা, একটু ভয় দেখাইলে চুপ কইরা যাইব। তাইলে চল, তুইলাই নিয়া যাই। মহেশ আর তপন আবার পদ্মার কাছে ফিরে আসে। মহেশ পদ্মাকে বলে, তুমি আমাগো নগে চলো, তোমারে ঘরে দিয়া আহুম। পদ্মা এইবারও রাজি না হওয়ায় মহেশ তপনকে ইশারা করে পদ্মার মুখটা গামছা দিয়ে বাঁধতে বলে। সেই মতো পদ্মা কিছু বোঝার আগেই তপন পদ্মার মুখটা একটা গামছা দিয়ে বেঁধে নেয় আর মহেশ পদ্মাকে তুলে নিয়ে নৌকাতে উঠে যায়। তপন পদ্মার পোটলাটা তুলে নেয় নৌকায়। এরপর পদ্মাকে নৌকার মধ্যে নিয়ে গিয়ে হাত ও পা বেঁধে দেয় মহেশ আর তপন। পদ্মা নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয়নি। তারপর তপন তাড়াতাড়ি নৌকা চালাতে শুরু করে।
কিছু দূর গিয়ে মহেশ পদ্মার মুখের গামছাটা খুলতে খুলতে বলে, এক কথায় রাজি হইয়া গেল, তোরে এত কষ্ট পাওয়া লাগতো না। পদ্মার মুখটা খুলে দিতেই পদ্মা মহেশের হাত কামড়ে দেয়। আর কি জোরে কামড়াইলো রে। কি হইল গো মহেশদা? এই হালি কামড়াইতাছে। একটু সহ্য কইরালেন। আমারে তোমরা কই নিয়ে যাও, আমারে সাইডা দাও, হাত পা বাইধা রাখছো কেন? তোরে ঘরে নিয়ে যামু, তুই তো ভালো কথার মাইয়া না, তাই তোরে বাইন্দা রাখন লাগলো। আমারে সাইডা দাও, আমারে কিছু কইরো না তোমরা। মহেশ পদ্মার হাতে পায়ে বাঁধা দড়িগুলো খুলতে গেলে পদ্মা অনেক ছটফট করে, যাতে মহেশ ওর কাছে আসতে না পারে। কিন্তু মহেশের শক্তির কাছে পদ্মা কিছুক্ষণ টিকতে পারলেও শেষ রক্ষা তার হয়নি। অনেক জোরাজুরির পর মহেশ পদ্মার হাত পায়ের দড়িগুলো খুলে দেয়। পদ্মার হাত পা খুললে মহেশকে সে ধাক্কা দিয়ে নদীতে ঝাঁপ দেওয়ার জন্য সামনের দিকে এগিয়ে যেতেই নৌকোতে আবার সে পড়ে যায়। এই সুযোগে মহেশ নিজেকে সামলে নিয়ে পদ্মার একটা পা ধরে ফেলে। এই হালি, তুই কোন হানে পালস? আইজগা তুই কোনো হানি পাইলাইতে পারবি না। আমারে সাইডা দাও, আমি তোমাদের কি ক্ষতিটা করছি? এই সবের মাঝে তপন নৌকায় এত উত্তেজনা দেখে নৌকা চালানো বন্ধ করে মহেশের কাছে এসে দেখে পদ্মার পা টেনে কোনো মতন মহেশ ধরে আছে। তারপর তপন এসে পদ্মার চুলের মুঠি ধরে নৌকার মাঝখানে নিয়ে আসে তাকে। এই হালি, তুই এত বাড়াবাড়ি করস কেন? হ্যাঁ, এই মহেশদা, আমি হাত গুড়া ধরতাছি, আপনি যা করার করেন। পদ্মা নিজেকে ছাড়ানোর জন্য চেষ্টা করে, কিন্তু পদ্মা তাতে ব্যর্থ হয়ে যায়, কারণ মহেশ আর তপনের শক্তি তার থেকে অনেক বেশি। তপন পদ্মার হাত দুটো শক্ত করে ধরে, আর তারপর মহেশ নিজের দীর্ঘ কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ করে। বাইরে হঠাৎ করে মুষলধারে বৃষ্টি হতে শুরু করে। মাঝ নদীতে পদ্মা নিজেকে বাঁচানোর জন্য যে কাকুতি মিনতি চিৎকার করছিল, তার আওয়াজগুলো জঙ্গলের বাইরে যেতেই পারেনি, ঘুরে ফিরে পদ্মার কানেই এসে বাজছিল। মহেশের লক্ষ্য পূরণ হয়ে গেল। এবার তপন নিজের লক্ষ্য পূরণের উদ্দেশ্যে আসে। পদ্মা নিজেকে বাঁচানোর জন্য লড়াই করে, কিন্তু সে ক্লান্ত হয়ে গিয়েছিল। তার মধ্যে আর কোনো শক্তি অবশিষ্ট ছিল না প্রতিবাদ করার। তাই এইবার আর পদ্মার হাত দুটো কাউকে ধরতে হয় না। তাই তপন তার কাজ খুব সহজেই শেষ করে। তপন পদ্মার ওপর থেকে সরে গিয়ে জামা ঠিক করতে করতে বলে, এই মাইয়া, তোলে ভালো কইরা কইতাছি, গায়ে যাইয়া কারোরে কিছু কবি না। তপন খেয়াল করে পদ্মা নড়ছে না, তার শাড়িও ঠিক করছে না, আর পদ্মার চোখ মুখ সাদা হয়ে আসছে। তাই তপন পদ্মার হাত ছুঁয়ে দেখে একদম ঠান্ডা হয়ে গেছে তার হাত। এটা দেখে তপন ভীষণ ভয় পেয়ে যায়। মহেশদা, এ মহেশদা, এ মাইয়া মনে হয় মইরা গেছে গা, হাত পা একেবারে ঠান্ডা হইয়া গেছে গো। এটা শুনে মহেশ তাড়াতাড়ি এসে পদ্মার হাত এবং পা ছুঁয়ে দেখে বলে, এখনো মরে নাই, বৃষ্টি হইতাছে দেখা হাত পা ঠান্ডা হইয়া গেছে। এই বলে মহেশ নৌকার একপাশে পড়ে থাকা সাদা শাড়িটি তুলে নিয়ে পদ্মার শরীর ঢেকে দেয়। তারপর দুজন নৌকার সামনের দিকে চলে যায়। ঘাটের কাছে প্রায় আইয়াই গেছি, এই মাইয়ারে এমনি সারণ যাইব না। এমনি সারণ যাইবে না মানে? এই মাইয়া বাইসা থাকলে আমাগো বাইসা থাকার দায় হইয়া যাইব। তপন মহেশের এই প্রস্তাবে রাজি হতে চায় না প্রথমে, তবে মহেশের জোরাজোরিতে হ্যাঁ বলে দেয় সে। মুষলধারে বৃষ্টি হওয়ায় তপন ঠিকমতো দেখতে না পেয়ে ভুল ঘাটে নৌকা নিয়ে আসে, এবং ঘাটের সঙ্গে নৌকার সংঘর্ষের কারণে ঘাটের কিছুটা অংশ ভেঙে যায়। এরপর তারা পদ্মাকে নিতে এসে দেখে পদ্মা জ্ঞান হারিয়েছে। তারা কোনো মতন নৌকা থেকে পদ্মাকে নিয়ে বটতলায় যায়। তপন জিজ্ঞেস করে, এখন এখন কি করবেন আপনি? নৌকা থিকা মাইয়াটার পোডলাটা নিয়ে আয়। তপন মহেশের কথা মতো তাড়াতাড়ি করে সেই পোটলাটা নিয়ে আসে। তারপর মহেশ পোটলা থেকে একটি শাড়ি বের করে বটতলার পিছন দিকে গিয়ে একটি ডালের সঙ্গে শাড়িটি বেঁধে দেয়।
এরপর মহেশ আর তপন সেই শাড়ি দিয়ে পদ্মার গলায় ফাঁস লাগিয়ে দেয়। কিছুক্ষণ এখানে থেকে তারা তাদের নৌকাটা অন্য ঘাটে নিয়ে যায়, আর ওই ঘাটের রাস্তা দিয়ে বাড়ি ফিরে যায় তারা। হাওয়ার কারণে পদ্মার পরনে থাকা সেই শাড়িটা উড়ছিল। পদ্মা হয়তো তার সঙ্গে হওয়া এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে ব্যর্থ হয়েছে, তবে এই প্রকৃতি কোনো কিছুই ভোলে না। পদ্মার প্রত্যেক আর্তনাদের বিচার এই প্রকৃতি একদিন নেবেই। পরের দিন গ্রামের সবাই পদ্মার ঝুলন্ত দেহ দেখে ভাবে সে আত্মহত্যা করেছে। মহেশ সেই দিন মাথার যন্ত্রণায় জ্ঞান হারানোর পর থেকে চলাফেরার ক্ষমতাটুকু হারিয়ে ফেলে। 10 বছরে মহেশ জীবিত অবস্থায় মৃত্যু যন্ত্রণা পায়। তারপর একদিন সত্যি সত্যি মৃত্যু মহেশকে নিজের কাছে টেনে নেয়। আর রইল পড়ে তপন। সে নিখোঁজ হওয়ার বেশ কিছুদিন পর আবার গ্রামে ফিরে আসে, কিন্তু তার মানসিক ভারসাম্য সেই সময় হারিয়ে গেছে। তারপর থেকে তপন সারা গ্রামের প্রত্যেকের কাছে গিয়ে পদ্মরানীকে তারা কিভাবে খুন করেছে সেই গল্পই শোনায়। প্রকৃতি সব দেখে, কর্মফল থেকে বাঁচা যায় না, কখনো না।